প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা বিখ্যাত ছোট গল্প অনাচার নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা দেওয়ার আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি এই অনাচার গল্পের প্রথম কিছুটা অংশ নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেই ভিডিওটা তোমরা যদি দেখে না থাকো তাহলে আগে সেই ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। আর সেখানে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গ্রামের এক সাধারণ বধূ হলো সুভাষ কাকিমা, এবং সে একটা সাংঘাতিক কাজ করেছে বলে সকলে মনে করছে। সেটা মানে সাংঘাতিক কেন না, সে তার স্বামীর মৃত্যু সংবাদ সকলকে লুকিয়েছে, 6-7 মাস জানায়নি। সেটা আমরা পরবর্তী অংশে দেখব, এবং তার আগে দেখি যে সুভাষ কাকা তাকে ছেড়ে চলে গেছে এবং তার জন্য তার শ্বশুর অত্যন্ত ক্ষিপ্ত তার উপরে, এবং সুভাষ কাকিমা এই 6-7 মাস নিজের সমস্ত কষ্ট সহ্য করেও কিন্তু এই কাজ করেছে, এবং যখন গ্রামের লোকেরা জানতে পেরেছে তখন তাকে অত্যন্ত তাকে নিন্দা করতে শুরু করেছে, সকলে তাকে নিয়ে সমালোচনা করতে শুরু করেছে। এই পর্যন্ত আমরা দেখেছিলাম। চলো আমরা পরবর্তী কি অংশে কি আছে দেখি। আজ যা জানা গেল সেটা হচ্ছে এই, গিরিন ঠাকুরদার মৃতদেহ যখন পড়ে তখন বাড়ির লোকের লোকারণ্য। তখন সুভাষ কাকিমা পাড়ার সমস্ত গণ্যমান্য ভদ্রলোকদের সামনে একখানা খামের চিঠি ফেলে দিয়ে মৃদু কণ্ঠে বললেন, এই নিন, এই চিঠি পড়ুন, পড়ে আমার কি কর্তব্য আদেশ দিন, যদি কোনো প্রায়শ্চিত্তের দরকার থাকে তার ব্যবস্থাও দেবেন। যখন গিরিন ঠাকুরদার মৃতদেহ বাড়িতে পড়ে রয়েছে তখন বাড়ির লোকে লোকারণ্য, মানে একেবারে লোকের অরণ্য, লোক ভর্তি। তখন একটা চিঠি সুভাষ কাকিমা বার করে সকলের সামনে রাখলো এবং বলল, এই চিঠিটা পড়ুন, পড়ে আমার কি প্রায়শ্চিত্ত রয়েছে, আমার কি শাস্তি রয়েছে, সে প্রায়শ্চিত্ত কি করতে হবে সেটা আমাকে বলুন, আমি সেটা করতে প্রস্তুত। এবং পড়ে তাকে তার কর্তব্য সম্পর্কে বলতে বলল। এক পাশে দাঁড়িয়ে আমিও দেখছিলাম সব। প্রবীণেরা সকৌতূহলে চিঠি কুড়িয়ে নিলেন এই ভেবে যে গিরিন ঠাকুরদার হয়তো লুকোনো টাকা কড়ি কিছু ছিল, সেই সংক্রান্ত কোনো লেখাপড়া। গ্রামের লোকেরা তো আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের লোকেদের ছোট জায়গা, ছোট মানসিকতা, এবং সেই জন্য সেটা বর্তমান কালের অবশ্যই নয়, কিন্তু তখনকার দিনে তৎকালীন সমাজের চিত্রলেখিকা তুলে ধরেছেন, এবং সেখানে মানুষের ক্ষুদ্র মানসিকতা। যখনই চিঠিটা পেল তখনই ভাবলো কোনো সম্পদের কথা, তার কোনো টাকা পয়সার কথা এই সমস্ত চিঠিতে লেখা আছে। তারা অত্যন্ত উৎসাহের সঙ্গে সেইটা খুলে দেখতে লাগলো। প্রবীণেরা সকৌতূহলে চিঠি কুড়িয়ে নিলেন এই ভেবে যে গিরিন ঠাকুরদার হয়তো সেটা বললাম, পরের অংশ চলে যাই। চিঠিটাই হাঁ হাঁ করে কুড়িয়ে নিয়েছে লোকে, বাক্যার্থের দিকে কান দেয়নি। সুভাষ কাকিমা যে প্রায়শ্চিত্তের কথা বলল, কি তার করণীয়, সেগুলো কেউ শুনলই না। তারা সকলে ভাবলো ওই সম্পদের কথা লেখা আছে চিঠিতে, ওই জন্য তাড়াতাড়ি করে চিঠিটা পড়তে লাগলো। মুখ ছেঁড়া খাম, আগে থেকেই খামটা ছেঁড়া, অর্থাৎ চিঠিটা আগে কেউ পড়েছে, সুভাষ কাকিমাই পড়েছে। পুরনো চিঠি বার করতেই যতগুলো সম্ভব মাথা তার উপরে ঝুঁকে পড়লো। সকলেরই প্রচন্ড কৌতূহল, প্রচন্ড উৎসাহ, অন্যের ব্যাপারে উৎসাহ বরাবরই তাদের বেশি। কিন্তু একই চিঠি না জ্বলন্ত আংরা। আংরা হচ্ছে অঙ্গার, এটা কি যেন একটা জ্বলন্ত কয়লা, এটা চিঠি বলে মনে হচ্ছে না। এমন একটা ঘটনা সবার সামনে পুরনো সেই চিঠিটা থেকে বেরিয়ে এলো, যেন মনে হচ্ছে যে একদম জ্বলন্ত অঙ্গারের মতো পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে। চিঠিটাকে জ্বলন্ত অঙ্গারের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রবীণদের মুখভঙ্গি দেখে যারা চিঠি পড়েনি তারাও উদ্গ্রীব হয়ে তাকালো, ব্যাপারটা কি। অনেকে তো চিঠি পড়তে পারেনি, তারা সকলে একেবারে উৎসাহে ফুটছে, কি তাদের কৌতূহল প্রচন্ড যে কি ব্যাপার। সতীশ কুণ্ডু একটু ক্ষোভ রাগ এবং
ব্যঙ্গ মিশ্রিত হাসি মুখে ফুটিয়ে চিঠিটা ভাঁজ করে খামে পুড়তে পুড়তে বললেন, সকলেই যখন এখানে উপস্থিত আছেন বলে ফেলাই ভালো। মানে একটু ব্যঙ্গের হাসি করে তির্যক ভাবে বলছে, সকলেই তো এখানে আছেন, সুতরাং এই কথাটা বলে ফেলাই ভালো। সুভাষ বাবাজি আজ 7 মাস হলো গত হয়েছে, মানে 7 মাস আগে সুভাষ মারা গেছে। বম্বে থেকে তার এক বন্ধু যথাসময়ে জানিয়েছিলেন, তবে বৌমা এ যাবৎ সংবাদটি গোপন রেখেছে। এটাই হলো আসল সংবাদ, যে তার তার স্বামীর মৃত্যু সংবাদ যথাসময়ে এসেছিল তার স্ত্রীর কাছে, কিন্তু বৌমা সকলের কাছে গোপন করে গেছেন। ঘরের মধ্যে কি বাজ পড়লো, মানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো, মনে হলো যেন ঘরের মধ্যে বাজ পড়েছে। মৃত্যু সংবাদ গোপন রাখার সংবাদ এমন কিছু নতুন নয়। সময় অসময়ে অবস্থা বিবেচনা করে লোকে এমন করে থাকে কখনো কখনো, কিন্তু স্বামীর মৃত্যু সংবাদ গোপন করবে স্ত্রী, উদ্দেশ্যটা কি? তাহলে সকলে ভাবলো যে মৃত্যু সংবাদ অনেকেই হয়তো পরিস্থিতির চাপে পড়ে মানে না জানায়, কিন্তু স্বামী মৃত্যু সংবাদ স্ত্রী হয়ে সে জানাবে না, সেটার কি কারণ এবং উদ্দেশ্য কি, উদ্দেশ্যতে পেছনে রয়েছে, সেটাই সকলে খুঁজতে লাগলো। মানে তারা মনে করলো এটা সাংঘাতিক একটা হানিকর কাজ হয়েছে এবং খুব পাপ করেছে সুভাষ কাকিমা বলে মনে করলো। ভিড়ের মধ্যে অস্ফুট একটা গুঞ্জন ধ্বনি উঠলো, সকলে গুনগুন করে আলোচনা শুরু করে দিয়েছে। প্রবীণেরা চোখ গোল করে হাঁ করে তাকিয়ে রইলেন, আর সুভাষ কাকিমা ভাব লেশ শূন্য মুখে শ্বশুরের অসুখের সময় ব্যবহৃত ঔষধের শিশি, কাঁচের গেলাস, পিকদান, কাঁথাকানি, জামা কাপড় ইত্যাদি একত্রে জড়ো করতে লাগলেন। অতঃপর কে একজন মহিলা বললেন, হ্যাঁ সতীশ, বৌমার করণীয় কাজ তাহলে কি হবে? আচ্ছা, পিকদান মানে জানো তোমরা যে পানের পিচ ফেলার যে দানি, অনেক সময় বয়স্ক লোকেদের সামনেও মানে তারা বারবার উঠে উঠে মানে যেতে পারতো না বলে বয়স্ক লোকেদের সামনেও পিকদানিটা দেয়া হতো। এবং সকলে যখন এরকম একে অপরের মুখ চাওয়াচাই করছে, বৌমা কিন্তু ভাবলেশ শূন্য, মানে সে কিন্তু নির্বিকার, সে নির্বিকার ভাবে নিজের কাজ করে যাচ্ছে। তখন একজন সতীশকে জিজ্ঞাসা করলো একজন যে বৌমা কিভাবে প্রায়শ্চিত্ত করবে? সতীশ কুণ্ডু বললেন, আপনারাই বলুন, আমার এই 60 বছর বয়সে এমন ঘটনা তো দেখিনি সত্যদি। অজান্তে হয় সে আলাদা, বলে অজান্তে সাপের বিষয়েও দোষ লাগে না। তা বলছে আপনারাই বলুন, কারণ আমি 60 বছর বয়স হয়ে গেল আমার, কিন্তু এই ধরনের কথা আমি শুনিনি। অজান্তে যদি এই পাপ কাজ হতো তাহলে অন্য কথা, কিন্তু তো জেনে শুনেই সে এই কথাটা সকলের কাছে গোপন করেছে। বলে অজান্তে সাপের বিষে দোষ লাগে না, হ্যাঁ, কিন্তু এটা অজান্তে নয়। তো সেই জন্য মানে তারা ঠিক করতে লাগলো যে কি প্রায়শ্চিত্ত করা যায়। সত্যদি বললেন, ছাইপাশ শাখা সিঁদুরের ব্যবস্থা নয় আমি করে দিলাম, কিন্তু একটা প্রায়শ্চিত্তের দরকার তো, জেনে শুনে এমন অনাচার। হ্যাঁ গা বৌমা, এই চিঠি চেপে রাখবার বুদ্ধি তোমায় কে দিলে বাছা? তাহলে সত্যদি বোঝা যাচ্ছে যে একজন বিধবা রমণী, এবং সে কি করছে না, ছাইপাশ শাখা সিঁদুর মানে হচ্ছে ছাইপাশ একটা গ্রাম্য কথা আর কি। এই তারা কি করতো, এই বিধবারা যারা মানে মানে যাদের স্বামী হারা হচ্ছে, যাদের সদ্য স্বামী মারা গেছে, হ্যাঁ, তাদের মানে বিধবা হয়েছে সবে, তো তাদের শাখা সিঁদুর এগুলো তুলে ফেলতো, শাখা ভেঙে দিত। এই কাজগুলো সত্যদি করে দেবে, সেটাই বললো এই কাজটা তো আমি করে দেব, কিন্তু তোমাকে কে এই কথা চেপে রাখার বুদ্ধিটা কে দিয়েছে? বাছা বলে বাছা মানে বাবা বাছা করে বলছে, আসলে কিন্তু খুব তির্যক ভাবেই কথাটা সত্যদি বলছে। সুভাষ কাকিমা মুখ তুলে কে জানি হয়তো বা একটু হেসেই বললেন, বুদ্ধি আর কে দেবে পিসিমা, বোধ হয় আমার দুর্মতিই দিয়েছে। আর সুভাষ কাকিমা বলছে, আমারই দুর্বুদ্ধি হয়েছে, যার জন্য আমি এই কাজটা করেছি, কে আর আমাকে বুদ্ধি দেবে? যাই হোক, বলি এর একটা মানে তো আছে, যদি উড়ো চিঠি বলে অবিশ্বাস করে থাকে পাড়ার 5টা বিচক্ষণ লোককে দেখাতে হয়, তো বলছে যে তোমার যদি এটা বিশ্বাস নাই হতো, এই চিঠিটা হয়তো উড়ো চিঠি বলে মনে করতে, তাহলে তো তুমি অন্য কাউকে পাড়ার লোকেদের দেখাতে পারতে, কিন্তু তুমি এই কথাটা কেন গোপন করে গেল সেটাই জিজ্ঞেস করছে। যাই অবিশ্বাস তো করিনি পিসিমা, তাহলে
সুভাষ কাকিমা এইবার হাতের কাজ থামালেন, স্থিরভাবে বললেন, ভেবেছিলাম বাবা বুড়ো মানুষ, জীবনভর অনেক শোকরাপ্ত পেয়েছেন, মরণকালে না হয় আর নাই পেলেন। বলছে যে আমি ভেবেছিলাম যে বাবা বুড়ো, বাবা মানে শ্বশুরের কথা বলছে, গিরিন খুড়ো বলছে যে আমি ভেবেছিলাম বাবা বুড়ো মানুষ, তো অনেক সারা জীবন তিনি অনেক দুঃখ কষ্ট পেয়েছেন, তার ছেলেরা মারা গেছে, শেষ বয়সে ওই পুত্র শোক তিনি নাই বা পেলেন, এবং সেই কথা ভেবে শ্বশুরকে পুত্র শোকের হাত থেকে বাঁচাবার জন্যই সেই কাজটা করেছে, সেটা বলল। এইটাই কি আর একটা সহজ মানুষের মতো কাজ হলো বাছা? সত্যপিসি বললেন, যে যার কর্মফল নিয়ে এসেছে, ভোগ না করে উপায় কি? এই যে তুমি 6 মাস ধরে জেনে শুনে তার ভিটে বসে বিধবা হয়ে সধবার আচরণ করলে, তাতেই কি আর ভালো করলে? এতে তার আত্মার অসদ্গতি হবে না? যাক, এখন ভট্টাচার্যকে ডাকো, কি বলে সে দেখি। নারায়ণ নারায়ণ। তাহলে গ্রামের লোকেরা এতই পাষাণ হৃদয়, তাদেরই নিজেদেরই পাষাণ হৃদয়, তারা আবার সুভাষ কাকিমাকে বলছে যে পাষাণের মতো হৃদয়। আসলে গ্রামের লোকেরা কিন্তু সুভাষ কাকিমার এই ঘটনাটাকে কি বলছে, যে তুমি যে এই কাজটা করেছো তাতে কিন্তু মানে তুমি বিধবা হয়েও সধবার মতনই আচরণ করে গেছো, তাতে গিরিন খুড়োর আত্মার অসদ্গতি হবে, মানে সদ্গতি হবে না। সদ্গতি বলতে বোঝানো হয় কাকে না, যখন আত্মা পঞ্চভূতে বিলীন হয়ে যায় তখন তাকে আমরা সদ্গতি হওয়া বলি। তো এখানে বলছে গিরিন খুড়োর আত্মার সদ্গতি হবে না, কারণ তুমি একটা পাপ কাজ করেছো, তুমি বিধবা হয়েও সধবার মতনই থেকে গেছো 6-7 মাস ধরে। তাই ভট্টাচার্য বা ব্রাহ্মণদের ডাকা হচ্ছে যে তারা কি প্রায়শ্চিত্তের ব্যবস্থা করবে সেটা জিজ্ঞেস করার জন্য। ভট্টাচার্য নারায়ণ নারায়ণ করতে করতে এলেন। শুনে এসেছেন তো সব, মানে গ্রামের লোকরা মুহূর্তের মধ্যে সকলের মুখে মুখে কথাটা ছড়িয়ে গেছে, যার জন্য এই ব্রাহ্মণও শুনে নিয়েছে কথাটা। তিনি বিধান দিলেন, যেহেতু গিরিন ঠাকুরদার শ্বশুর, সেই হেতু তার শেষকৃত্যের সঙ্গে সঙ্গে পুত্রবধূর বৈধব্য সাজ গ্রহণ দৃষ্টিকটু। অতএব মৃতদেহ বার করার আগেই সুভাষ কাকিমার শেষকৃত্য করে দেওয়া হোক। তো তার শ্বশুরের মৃত্যু হয়ে যাবে, তার শ্বশুরের শেষকৃত্য হয়ে যাবে, তারপরে বিধবার সাজ পড়বে তার পুত্রবধূ, সেটা তো খুব খারাপ দেখায়। সেই জন্য বলছে যে তার গিরিন খুড়োর শেষকৃত্য হবার আগেই তারকে বৈধব্য সাজ পরিয়ে দেওয়া হোক এবং তার প্রায়শ্চিত্ত হোক। প্রায়শ্চিত্ত এখানে মানে একটু তীর্যক ভাবে বলা হয়েছে। একদিকে তো বলা হয়েছে যে বৈধব্য সাজ, অপরদিকে মানে প্রায়শ্চিত্ত মানে তারা এত বেশি সকলে মিলে আলোচনা, নিন্দা, মন্দ এই সমস্ত করছে, যার জন্য যেন সেখানেই সুভাষ কাকিমার মৃত্যুর সমান হয়ে গেছে। শেষকৃত্য বলতে এখানে সুভাষ কাকিমার শেষকৃত্য কথাটা এখানে খুব অর্থবহ। এখানে শেষকৃত্য করে দেওয়া হোক মানে তাকে একেবারে মৃত্যুর সামিল করে দেওয়া হোক আর কি, এত তাকে কথা শোনানো হচ্ছে। সুভাষ কাকিমা বললেন, আমার সঙ্গে কি আপনারা কেউ যাবেন পিসিমা? না, আমি একা গেলে চলবে। সত্যপিসি গম্ভীরভাবে বললেন, তোমার অবশ্যই কোনো সাহায্যের দরকার নেই দেখছি, তবে আমার তো একটা কর্তব্য আছে। সেই 18 বছর বয়স থেকে এই কাজে চুল পাকালাম। নাও চলো। থাক, গামছা কাপড় কিছু নিতে হবে না, নেবার দরকার নেই। নাও দীনেশ, তোমরা ততক্ষণ ইদিকে গোছগাছ করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুভাষ কাকিমা বলছি, এই যে সত্যপিসি তিনি একজন বিধবা, এবং সত্যপিসি মাত্র 18 বছর বয়সে বিধবা হয়ে গেছেন। তারপর থেকে এই কাজই তিনি করে যাচ্ছেন, যে বিধবাদের নিয়ে তাদের শাঁখা সিঁদুর এই সমস্ত ভাঙা, এই মানে বিভিন্ন আচার আচরণ যেগুলো মানে রয়েছে হিন্দু সমাজে, সেই সমস্ত আচার আচরণ পালন করেই তার সারা জীবন কেটেছে। তাই বলছে, তোমার যাওয়ার তোমার হয়তো আমাকে প্রয়োজন নেই, কিন্তু আমার একটা কর্তব্য আছে, তাই আমি তোমার সঙ্গে যাব।
এত বড় একটা কাণ্ডে সুভাষ কাকিমা তাকে কাঁদবার একটু সুযোগ দিলেন না দেখে বোধহয় চটে গেলেন সত্যপিসি। সত্যপিসি আরো চটে গেল, গিরিন খুড়ো মারা গেছে, তার জন্য একটু কাঁদবার পর্যন্ত সুযোগ পেল না সে, সেই জন্য সে একটু ক্রুদ্ধ হয়ে গেছে। এসব হলো সকালের কথা, রবিবার বলেই আমি ছিলাম। এই ঘটনাগুলো রবিবার সকালে ঘটেছে, যেহেতু রবিবার সেই জন্য লেখক ছিলেন সেখানে। এখন বাড়ির বিপরীত মুখে চলতে চলতে কোনো আত্মার দ্বারা চালিত হয়ে কে জানে গেলাম গিরিন ঠাকুরদারি বাড়িতে। রাত হয়ে গেছে সে কথা আগে খেয়াল হয়নি, খেয়াল হলো সুভাষ কাকিমার দরজায় এসে। কোন আত্মার দ্বারা চালিত হয়ে অবশ্যই গিরিন ঠাকুরদার আত্মার দ্বারাই হয়তো লেখক ভাবছেন যে আমি চালিত হয়ে আবার ওই বাড়িতেই রাতের বেলা গিয়ে পৌঁছলাম। ইতস্তত করে চলেই আসছিলাম, হঠাৎ দেখলাম পঞ্চাকলুর ছোট মেয়েটা বাইরে বেরিয়ে এসে বলল, দাদাবাবু এসে ফিরে যাচ্ছেন যে? কাকিমা শুধলো কিছু দরকার আছে? তো ও চলেই যাচ্ছিল ইতস্তত করে। তখন পঞ্চাকলু কলু হলো কাদের বলা হয় না, যারা ঘানি থেকে তেল বার করে তাদের কলু বলা হয়, অর্থাৎ তারা সমাজের খুব নিম্ন সম্প্রদায় হিসেবে মনে করা হয়। তো যাই হোক, তো সেই কলুর মেয়ে যে সে ওই বাড়িটায় ছিল, সে এসে জিজ্ঞাসা করছে লেখককে যে তুমি চলে যাচ্ছ কেন? বললাম, আর কাকিমা জিজ্ঞাসা করছে যে কোনো দরকার আছে কি, সেটা জিজ্ঞেস করছে। বললাম, না এমনি দেখতে এসেছিলাম। তুই এখানে রাত্রে থাকবি বুঝি? হ্যাঁ দাদা বাবু, মা পেইঠে দিল। বলল, বুড়ো তো মলো, বামুন দিদি একা থাকবে, নান্দি তুই যা আত্মীরটুকু থাকবে। হ্যাঁ, তাহলে এখানে কিছু গ্রাম্য ভাষা ব্যবহার করা আছে। পেইঠে পাঠিয়ে দিল, মা পাঠিয়ে দিল। আর আত্মীর হচ্ছে রাত্রিরটুকু থাকতে বলছে। আর বামুন দিদি হচ্ছে তারা তো গিরিন ঠাকুর দ্বারা ব্রাহ্মণ, তাই বলছে বামুন দিদি বলছে সুভাষ কাকিমাকে, সে ব্রাহ্মণ পরিবারের বউ আর কি। যাই হোক, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রামের বেশিরভাগ মানুষেরা তার এই কাজকে অনাচার বলে মনে করেছে, বিভিন্ন রকম ভাবে তাকে কুৎসা রটাচ্ছে, তার চরিত্রের দোষ দিচ্ছে, নানা রকম নিন্দামন্দ করছে। কিন্তু কিছু মানুষ কিন্তু এই সুভাষ কাকিমার পাশে দাঁড়িয়েছে, সে নিম্নবর্ণের মানুষ হোক, যাই হোক না কেন। পঞ্চার কলুর যে এই বউ আর কি, অর্থাৎ এই ছোট মেয়েটার মা, সে কিন্তু সুভাষ কাকিমার কথা ভেবেছে। এবং সুভাষ কাকিমা যেহেতু রাত্রে একা, বাড়িতে আর কেউ নেই, সে একা থাকবে, সেই জন্য তার মেয়েকে বলেছে যে আজ রাত্রিটা তুই কাকিমার সঙ্গে থেকে আয়। পাড়ার আর কেউ নেই না তো কথার মাঝখানে সুভাষ কাকিমা বেরিয়ে এলেন। জ্যোৎস্নার আবছা আলোয় সাজসজ্জার পরিবর্তন বিশেষ কিছু বোঝা যাচ্ছে না তাই লোককে। তার যে সাদা পোশাক পরেছে, এবার তো সে বৈধব্য সাজ গ্রহণ করেছে, সাদা পোশাক পরেছে, লেখকের সেটা ভালো লাগছে না। তাই বলছে যে এই তার যে পরিবর্তনটা, সাজ পোশাকের পরিবর্তনটা চোখে পড়ছে না, এটাই লোককে। সুভাষ কাকিমা আমার চাইতে বয়সে বড় নয়, নিজের কাকিও নয়, তাই প্রণাম কখনো করিনি। অতএব যৌ ন তস্থৌ ভাবে দাঁড়িয়ে রইলাম। হ্যাঁ, সে তো একই প্রায় বয়সী দুজনে, এবং সে তার কাকিও নয়, সে তো খুব কম বয়সে বিয়ে হয়ে গেছে, যার জন্য সে কাকিমার বলে সম্বোধন করছে, কারণ সে বয়সে অনেক বড় এক কাকার সঙ্গে তার বিয়ে হয়েছে, এই জন্য সে সম্পর্কে হয়তো সে কাকিমা হয়ে গেছে, কিন্তু তারা দুজনে প্রায় একই বয়সী। এই জন্য সে তাকে নমস্কার করলো না, বরং সে কি করবে, সে যাচ্ছেও না, আবার পিছিয়েও যাচ্ছে না, সে থাকছেও না, এরকম একটা পরিস্থিতি। বললেন, মনতোষ না, এমন সময় এদিকে ভাবলাম আপনার একটা খবর এসেছে, তো ভালোই হয়েছে ভাই, বলেই থামলেন। সামান্য একটু হেসে বললেন, ভাই বলেই বলছি বলে কিছু মনে করো না, বাবা বাছা বলে বলতে পারি না, বলছি গ্রামে আর কাউকে বলতে পারিনি, তোমায় বলছি। তোমার কাকার তো পারলৌকিক কাজের কিছুই হয়নি, এতদিন পরে কিছু হয় কিনা কিংবা কি হয় তোমাদের কলকাতার কালীঘাটের কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করতে পারো। বললাম, আচ্ছা। তাহলে এখানে আমরা দেখতে পাই যে কাকার তো এতদিন কোনো, সুভাষ কাকার সাধ্য শান্তি হয়নি, কারণ তিনি তো কথাটা গোপন করে গেছেন, যার জন্য সাধ্য শান্তি হয়নি বলে জিজ্ঞেস করতে বলছে যে তোমরা কালীঘাটের কোনো ব্রাহ্মণকে গিয়ে, বামুনকে গিয়ে জিজ্ঞেস করো যে সাধ্য শান্তির কি ব্যবস্থা হবে কাকার। আর শোনো, ওই সঙ্গে আমার কোনো প্রায়শ্চিত্তের ব্যবস্থা যদি দেন।
আমি ক্রুদ্ধ হয়ে বললাম, কেন? আপনার আবার প্রায়শ্চিত্ত কিসে? তাহলে আমরা দেখতে পাচ্ছি মনতোষ কিন্তু অনেক উদার মানসিকতার। সে কিন্তু গ্রামের আর 5টা মানুষের মতো খুব ক্ষুদ্র মানসিকতার নয়, যার জন্য ও কিন্তু বলছে যে আপনার আবার কিসের পাপ, আপনার কি জন্য আপনি প্রায়শ্চিত্ত করবেন, সেটাই লেখক জিজ্ঞাসা করছে। সে এই কাজটাকে কিন্তু পাপ বলে মনে করে না। মস্ত একটা পাপ তো করলাম এতদিন ধরে, বিধবা হয়ে জেনে শুনে সে খবর চেপে রেখে সধবার আচরণ করা। হিন্দু ধর্ম কি এতটা অনাচারের ভার সইতে পারবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুভাষ কাকিমা কিন্তু খুব উন্নত মানসিকতার, খুব আধুনিক মানসিকতার নারী, এবং কিন্তু এই হিন্দু ধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস নেই। সেই জন্য সে নিজেও মনে করছে যে আমি একটা পাপ কাজ করেছি, হিন্দু ধর্ম এই অনাচার সহ্য করতে পারবে না। হ্যাঁ, তাহলে তার যে আধুনিক মানসিকতা সেটা কিন্তু সমাজের চাপে পড়ে, সমাজের চাপে পড়ে একেবারে চাপা পড়ে যাচ্ছে আর কি। সেই জন্য মনতোষ কিন্তু উন্নত মানসিকতার লোক, এবং সে এও সুভাষ কাকিমাও তাই। কিন্তু সুভাষ কাকিমার আধুনিক যে মানসিকতা সেটা কিন্তু সেটা হিন্দু ধর্মের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা তার নেই। আমি গম্ভীর হয়ে বললাম, পাপ বলে নিজে স্বীকার করেন আপনি? আপনি কি মনে করেন যে আপনি কোনো পাপ কাজ করেছেন? করেছি বই কি ভাই, হাজার হোক হিন্দুরই মেয়ে তো। কিন্তু সঙ্গে সঙ্গে পুণ্যের লোকটাও মস্ত হয়ে উঠেছিল। পুণ্য কেন না, সে ভেবেছিল যে সেই ব্রাহ্মণকে সে মৃত্যু শোক না দিয়ে সেই পুণ্য কাজই করছে। তাই বলছে পুণ্য করার লোভও আমার মস্ত হয়ে উঠেছে। ভাবলাম বুড়ো মানুষকে এই শেষ জীবনে আর মরার উপরে খাড়ার ঘা দিই কেন? ওকে পুত্র শোকের হাত থেকে রক্ষা করতে তো আমিই পারি। দেখি না ভগবানের ওপর কলম চালিয়ে তাই রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান প্রাণপণ যত্নে লুকিয়ে তুলে রাখলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান তার গিরিন খুড়োর কপালে পুত্র শোক লিখে দিয়েছে, এবং অনেকগুলো পুত্রের মৃত্যুর পরে শেষ যে পুত্র অবশিষ্ট ছিল অর্থাৎ সুভাষ কাকা, তারও মৃত্যু হবে, এবং সেটাই তার ভাগ্যের লিখন ছিল। কিন্তু এই যে বলেছে ভগবানের ওপরে কলম চালিয়ে, অর্থাৎ ভগবান যে লেখাটা তার ভাগ্যে লিখে দিয়েছে গিরিন খুড়োর, তার উপরে কলম চালিয়েছে সুভাষ কাকিমা। অর্থাৎ সুভাষ কাকিমা সেই কথাটা তাকে চেপে গেছে, তাকে জানতে দেয়নি, গোপন করে গেছে। তাই বলছে আমি ভগবানের লেখার উপরে কলম চালিয়েছি। সেটাই আমি চেষ্টা করেছি যে বুড়ো মানুষকে মরার উপরে খাড়ার ঘা দেব না। অর্থাৎ সে তো প্রায় আধমরা হয়েই রয়েছে, আমি আর তার উপরে আর কষ্ট তাকে দেব না। এই পুণ্য করার লোভেই আমি এই কাজটা করেছি। আর রাবণ রাজা নিজের মৃত্যুর বাণ নিজের কাছে যেরকম লুকিয়ে রেখেছিল, সেই রকম আমিও আমার মৃত্যু বাণ আমার নিজের কাছে রেখেছি। অর্থাৎ সে জানতই যে যখন এই সংবাদটা একেবারে গ্রামের লোকেদের কাছে পৌঁছবে তখন কত ভাবে তাকে অপমানিত লাঞ্ছিত হতে হবে, এবং সেটাকেই ও মৃত্যু বাণ বলে মনে করছে। রাগ করে বললাম, তা আপনি যথাসময়ে তো আবার নিজে হাতেই বার করে দিয়েছেন। এতদিনের যন্ত্রণার কথা থাক, আজকের লাঞ্ছনাতেও কি আপনার পাপের প্রায়শ্চিত্ত হয়নি? তা বলছে যে আপনি তো আবার নিজেই সেটাকে লোকের কাছে জানিয়ে দিয়েছেন। এতদিন যে কষ্ট দুঃখ সহ্য করেছেন সে কথা তো আমি বাদই দিলাম, কিন্তু এতদিনেও কি আজকেও যে সমস্ত কথা আপনি সহ্য করেছেন, এত লাঞ্ছনা, এত গঞ্জনা, এত অপমান, এত কিছু সহ্য করেছেন, তাতেও কি মনে করেন না যে আপনার প্রায়শ্চিত্ত হয়ে গেছে? সুভাষ কাকিমা এক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপরে বললেন, কি জানি, বুঝতে পারছি না, মনে হচ্ছে একটা কিছু শাস্তি হোক, খুব কঠিন শাস্তি। এতদিন ধরে হেসে গল্প করে সহজ হয়ে বেড়ানোর জন্য ভয়ঙ্কর কোনো শাস্তি। অজান্তে সাপের বিষ খেলে দোষ হয় না জানি, কিন্তু জেনে বুঝে সে বিষ হজম করলে তার জন্য শক্ত বিধান শাস্ত্রে নেই।
তার জন্য শক্ত বিধান শাস্ত্রে নেই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই ঘুণ ধরা বস্তা পচা একটা সমাজ, যেখানে শুধুমাত্র মানুষের সম্বন্ধে নানা রকম সমালোচনা রয়েছে, হ্যাঁ, এবং কোন রকম সাহায্য বা সহযোগিতা তো তারা কখনো করেনি গ্রামের যে গণ্যমান্য ব্যক্তি বা অন্যান্য লোকেরা। কিন্তু যখন সমালোচনার সময় এসেছে, যখন কোনো একটা বিষয় নিয়ে তারা আলোচনার বিষয় পেয়েছে, তখন সবাই মিলে আলোচনা করেছে। এই ধরনের সমাজের ওপরে একেবারে উদাসীন হয়ে গেছে সুভাষ কাকিমা। তাই বলছে যে আমার এমন একটা শাস্তি হোক, যে শাস্তিতে আমার যেন মৃত্যু পর্যন্ত হতে পারে। এই সমাজের প্রতি একেবারে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে, অত্যন্ত উদাসীন হয়ে গেছে। সে আর এই সমাজটাকে চাইছে না, যার জন্য সে বলছে আমার একটা কোনো ভয়ঙ্কর ধরনের শাস্তি হোক, যাতে আমার মৃত্যু পর্যন্ত যেন হতে পারে। হ্যাঁ, এটাই বলা হচ্ছে, ঘৃণা জন্মে গেছে এই সমাজের প্রতি তার। তো বলছে এমন কোন বিধান কি শাস্ত্রে নেই? উত্তর জোগাচ্ছিল না। হঠাৎ 12 বছরের নন্দী চৈতন্য করিয়ে দিল। সে চুপচাপ ছিল, হঠাৎ 12 বছরের নন্দী তাকে চৈতন্য করিয়ে বলল, দাদা বাবু এবার ঘরে যাও, ঘরের নোক তো ভালো নয়, কোথায় আনাচে কানাচে দেখবে আর কুচ্ছ রটাবে, আঁত হয়েছে তো। আঁত বলতে রাত। তা একটা সামান্য ছোট অশিক্ষিত মেয়ে, সেও জানে যে গ্রামের লোকেরা কিরকম মানসিকতার, এবং তারা যদি দেখে যে ওই লেখকের সঙ্গে, মনতোষের সঙ্গে সুভাষ কাকিমা কথা বলছে, তাহলে তারাও রাতের বেলা কথা বলছে, তখন তারাও সেই নিয়েও আবার সমালোচনা, কুৎসা এই সমস্ত রটাতে শুরু করবে, তাদের চরিত্র নিয়েও বিভিন্ন আলোচনা করতে বসে পড়বে। কারণ এটাই হলো তাদের জীবনের একমাত্র আনন্দ। হ্যাঁ, এটাই তাদের এন্টারটেনমেন্ট, যে লোকের শুধু সমালোচনা করা আর লোকের সম্বন্ধে পরনিন্দা পরচর্চা করা। যাই হোক, তো এইটুকু ছোট মেয়েও সমাজ সম্পর্কে কতটা অভিজ্ঞ, যার জন্য সে বলছে যে আপনি এবার বাড়ি যান, কারণ রাত হয়ে গেছে তো, গ্রামের লোকেরা এইভাবে কথা বলতে দেখলে তাহলে বিভিন্ন কুৎসা রটাবে। কথাটা বড় নিদারুণ সত্যি। সত্যি সেই কথাটা খুবই সত্যি কথাই বলেছে। লজ্জায় লাল হয়ে উঠলেও এক কথায় উল্টো মুখ ধরতে পারাও শক্ত। তাই বললাম, একটা কথা শুধু জিজ্ঞেস করবো কাকিমা, গিরিন ঠাকুরদা আপনার সঙ্গে যা ব্যবহার করতেন সে তো কারো অবিদিত নেই, অথচ তার জন্য অবিদিত নেই, সকলেই জানে যে আপনার শ্বশুর আপনার সঙ্গে কতটা খারাপ ব্যবহার করত, অথচ আপনি তার কথায় ভেবে এই কাজটা করেছেন। তাই এটা কি একটা কথা হলো মনতোষ? কাকিমা হেসে ফেললেন। উনি রাগের মাথায় যখন তখন আমার মাথা লক্ষ্য করে লাঠি নিয়ে তেড়ে আসছেন বলে আমি জেনে বুঝে ওর মাথায় লাঠি বসানোর ভারটা নেব, কিন্তু লোকে কি এর মর্ম বুঝলো? তা বলছে সুভাষ কাকিমা কিন্তু অনেক উদার, এবং সেই জন্য তার শ্বশুরের যখন তার মাথায় লাঠি দিয়ে আঘাত করছে, হ্যাঁ, তখন কিন্তু সে তার মাথায় লাঠি দিয়ে উল্টে আঘাত করার কথা ভাবছেও না। সে ভাবছে যে সেই মানুষটা একেই শোকে পাথর হয়ে গেছে, তো সেই জন্য সে সমস্ত তার শ্বশুরের যে অপরাধ সেগুলো সে একেবারে নির্দ্বিধায় ক্ষমা করে দিয়েছে। কিন্তু লেখক বলছে যে আপনার এই কষ্ট, আপনার এই ত্যাগের মর্ম কি গ্রামের লোকেরা বুঝেছে? তারা শুধু বুঝেছে যে আপনি একটা অনাচার করেছেন। লোকের বোঝাটাই তো শেষ কথা নয় ভাই। এটাই হলো সুভাষ কাকিমার কথা, যে লোকের কথায় তার কোনো মাথা ব্যথা নেই। গ্রামের লোকেদের জন্য সে সমাজের লোক কি বলবে এই নিয়েও তার কোনো চিন্তা নেই, এবং সেই জন্য সে প্রায়শ্চিত্ত করতেও চাইছে না। সে প্রায়শ্চিত্ত করতে চাইছে কি জন্য না, সুভাষ কাকার এবং গিরিন ঠাকুরদার আত্মার শান্তির জন্য, তাদের বংশ মর্যাদা যাতে তাদের গৌরব যাতে ক্ষুণ্ণ না হয়, বংশ মর্যাদা ধরে রাখার জন্য, এইসবের জন্যই সে প্রায়শ্চিত্ত করতে চাইছে।
আচ্ছা, আর একটা শেষ কথা, কিছুতেই এই সন্দেহ দূর করতে পারছি না, ভাবছি কি করে পারলেন। এটাই লেখক বলছে যে আপনি এটা কি করে পারলেন। কি করে পারলেন মানে যেগুলো গ্রামের লোকেরা বলছে যে কি করে পারলেন, কি করে এই কথাটা চুপি চেপে গেলেন, কি করে এত অনাচার করলো, এরকম পাষাণের মতো হৃদয় কি করে, এই অর্থে কিন্তু লেখক বলেনি। লেখক বলছে কি করে এত দুঃখ কষ্ট সহ্য করতে পারলেন আপনি, কি করে বুকে আর পাথরের মতো মানে শক্ত রেখে আপনি 6-7 মাস মানে কষ্ট সহ্য করে গেলেন, সেটাই বলছে। এত যন্ত্রণা কিভাবে সহ্য করলেন সেটাই বলছে। সুভাষ কাকিমা এবারেও একটু চুপ করে থাকলেন, তারপরে বললেন, সেটা আমি নিজেও বুঝতে পারি না মনতোষ, কি করে পারলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু সুভাষ কাকিমা বলছে যে আমি নিজেও জানি না যে আমি কি করে এই এত কষ্টটা সহ্য করতে পারলাম। তো এখানে সে খুবই আধুনিক মনস্কা এবং উদার মানসিকতা, বয়স্ক মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, তার প্রতি তার শ্বশুর অনেক অনাচার করেছে, তাকে মাথায় আঘাত করেছে ইত্যাদি, কিন্তু সে কিন্তু ফিরে একবারও তাকে মানে আঘাত করেনি এবং যথাসম্ভব তাকে কষ্ট দুঃখ যাতে না হয় তার সেটাই করতে চেয়েছে, যার জন্য সে তার স্বামীর মৃত্যু সংবাদ গোপন করে গেছে এবং পরবর্তীকালে যখন জানাজানি হয়েছে সকলে তাকে ভুল বুঝেছে, সকলে তার প্রায়শ্চিত্তের কথা বলেছে, কিন্তু লেখক কিন্তু কোনো প্রায়শ্চিত্ত কথা বলেনি এবং তার কাজটাকে পাপ বলে মনে করেনি। কারণ লেখক হচ্ছে অত্যন্ত উদার মানসিকতার একজন শিক্ষিত যুবক এবং এই ধরনের যুবকেরই সমাজে প্রয়োজন, যে বস্তা পচা ঘুম ধরা সমাজের পরিবর্তন ঘটাতে পারবে, অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে মানুষকে সরিয়ে আনতে পারবে এবং সমাজের উত্তরণ ঘটাতে পারবে। তাহলে এখানেই শেষ হলো আমার এই গল্পের আলোচনা। পরবর্তী যে ভিডিও দেব আমি সেখানে এই গল্পের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা সকলে খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আইসিএসসি আইএসসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, ভালো লাগলে লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমি যতটুকু সম্ভব আমি আপ্রাণ চেষ্টা করছি তোমাদের সহযোগিতা করার। তোমাদের যদি কোনো উপকারে লাগে তাহলে আমি খুব খুশি হব। দেখা হবে পরবর্তী ভিডিওতে।